ঋতুতে সময়টা হেমন্তকাল, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে। রুমের পশ্চিমে জানালা দিয়ে বিকালে নিভে আসা স্বর্ণালী রোদটা শরীরে কেমন মিঠা মিঠা ভাব দিচ্ছে। নিজের রুমের ছোটখাটো ব্যালকনি চেয়ারে বসে আছে কৌরি। মান্যতা আপু এখনো ভার্সিটি থেকে ফেরেনি। মৌনতা এই সময়টাতে আপাতত বেঁচে থাকে। আসার সময়টা অবশ্যই হয়ে গেছে। আর নাফিম, তাকে হয়তো বকে ধমকিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ছোট মা। না হলে বাড়িতে থাকাকালীন ছেলেটা তার রুমেই থাকে। আজ ছেলেটাকে কলেজ থেকে ফিরে এখনো দেখেনি কৌরি। খোঁজ নেওয়া উচিত ছিল, যদিও কৌরি খোঁজ নেয়। তবে আজ মনটা তার কোনো কিছুতেই বসছে না। একজন নিজের গম্ভীর কথা কাজ দ্বারা তার মন মস্তিষ্কে জ্বালা বাঁধিয়ে দিয়েছে বিধায় আজ কলেজের ক্লাসটাও ঠিকঠাক মতো করতে পারেনি সে। শুধু এই মানুষটাকে আর তার কথাগুলোই ভেসে বেরিয়েছে মন মস্তিষ্কের অলিগলিতে। কী সব কথাবার্তা বলে তার ছোট্ট মনটাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল মানুষটা। ওই গম্ভীর মানুষটাকে ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। সেখানে তাকে ঘিরে ওই মানুষটার শান্ত চাহনি, কী সব আবোল তাবোল বার্তা। উফ, কখনোই তাকে সম্ভব? কিভাবে সম্ভব? ওই মানুষটা আর সে? ওরে আল্লাহ, কখনোই সম্ভব না। আর সে সব কিভাবে ভাবতে পারে মানুষটা? ক্ষণে ক্ষণে এসব মন মস্তিষ্কে ঘুরছে, আর বুকটা তার অস্বাভাবিকভাবে কেঁপে কেঁপে উঠছে। বিধায় মন স্থির বসাতে পারছে না কোথাও। উফ, কি এক জ্বালা বাঁধিয়ে দিল। অদৃশ্য ভঙ্গিতে মাথা ঝেড়ে মনে মনে বলল, সে আর ভাববে না এসব নিয়ে, আর না সহজে ওই মানুষটার সামনে পড়বে। এর মনে মনে নিজের মনকে বুঝ দিল, শহরের ছেলেরা মোটেও ভালো হয় না, আর বড় লোকের বাপের ছেলেরা তো মোটেও না। মুহূর্তে আবারও মন মস্তিষ্কের ভাবনা পাল্টে গেল কৌরির। এবারের ছেলেগুলো তো তেমনটা নয়। বিগত 2 মাসে কারো সেরকম কোনো অসঙ্গত আচার ব্যবহার তো পায়নি সে। তবে অকপটে কি করে বলতে পারে শহরের ছেলেরা ভালো নয়? পৃথিবীতে ভালো মন্দ মিলে মানুষ, কে ভালো কে খারাপ তার যেন বুঝে লাভ আছে কি। দাদি আপা বারবার এসব বিষয়ে সতর্ক থাকতে বলেছে, কখনো যেন এসব বিষয়ে মন কান না দেওয়া হয়। এমনকি যখনই ওনার সাথে ফোনে কথা হয় বরাবরই একটাই সতর্কতা, খবরদার আপা, ওসব ফাঁদে কখনো পা দিস না যেন। পরের বাড়িতে বাপের মান রাখিস। ওসবে জড়িয়ে বাপ মায়ের সম্মান যেন নষ্ট করিস না। কেউ কখনো যেন তোর দিকে বা তোর মরা বাপ মায়ের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে, এমন কোনো কাজ করিস না। মনের ভুলেও নিজের আচার ব্যবহার নম্র রেখে সব সময় সাবধানে চলাফেরা করবি। আর খবরদার, ছেলেদের মন ভুলানো কথায় কখনো দুর্বল হবি না। হঠাৎ মন খারাপ হয়ে গেল কৌরির। কেন সে নিজেও জানে না। ফোনের আওয়াজে ভাবনা ছেদ হলো তার। উঠে দাঁড়ালো সে। রুমে গিয়ে ফোনটা হাতে নিতে দেখলো তার বান্ধবী বিথি ফোন দিয়েছে। মেয়েটার সাথে যোগাযোগ করেছিল মান্যতাপুর ফোন দিয়ে, তারপর মাঝে মধ্যে কথা হতো। এই ফোনটা পাওয়ার পর বিথিকে জানিয়ে দিয়েছে। তারপর প্রায় বিকালে কথা হয় তাদের। কলটা রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ কথাবার্তা সারলো দুজনে। ফের এটা ওটা নিয়ে কথা বলতে থাকলো। কথার এক পর্যায়ে বিথির মনে হলো কোনো কারণে কৌরির মন খারাপ। মেয়েটা আজ হু হা ছাড়া সেভাবে কথাই বলছে না। বরং বিথিকে বারবার বলতে হচ্ছে, কৌরি শুনছিস? মেয়েটা তখন অমনোযোগীর মতো বলছে, কি বলেছিস আমি খেয়াল করিনি, বুঝতে পারিনি, আবার বল। অথচ মেয়েটা এমন তো নয়। তবে আজ কি হলো? কথা প্রসঙ্গে বিথি বলল, এই কৌরি, কি হয়েছে তোর? আজ কোনো কারণে কি মন খারাপ? একটু চমকালো কৌরি। কথার মধ্যে নিজের অমনোযোগিতা টের পেল। সহসাই বলল, আরে না, মন খারাপ কেন থাকবে? কৌরির সহসা উত্তরেও স্পষ্ট দ্বিধা। সেটা বুঝতে পেরেও ওপাশ থেকে বিথি কিছুটা অনুযোগী স্বরে বলল, আগে কিন্তু তুই আমার কাছ থেকে কিছু লুকাতিস না, আমাকে তো সবটা বলতিস, একবারে A to Z। আর এখন দূরে গিয়ে বড় হয়ে গিয়েছিস, কিছু বলতেই চাস না। দীর্ঘশ্বাস ফেলল কৌরি। সত্যি বলতে বিথি আর তার বন্ধুত্ব শিশু বয়স থেকে, বলতে গেলে স্কুলে পড়ার আগে থেকে। স্কুলে যাওয়ার আগ থেকে মেয়েটা তার খেলার সঙ্গী ছিল। তারপর একসাথে স্কুল পড়াকালীন গভীর বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্বের জোরে আলাদা আলাদা বিভাগে পড়া সত্ত্বেও একই কলেজে ভর্তি হয়েছিল। দুজনের এমন কোনো খুঁটিনাটি বিষয় নেই যে তারা দুজনে একে অপরেরটা জানে না। দুজনে এক জায়গায় হলে একে অপরের ভালো মন্দটা মন খুলে বলতো, জানাতো, প্রাণ খুলে গল্প করত। দুজন দুজনার যেন একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা ছিল। আর সেই বিশ্বাস ভরসার জায়গাটা সবসময়ের জন্য দুজনে অটুট রাখার চেষ্টা করেছে, রেখেছেও। তবে নিভানের কথাটা বিথিকে বলতে তার যেন কেমন একটা অনুভব হচ্ছে, তাই ভেতর থেকে চেয়েও বলতে পারছে না। তবে প্রিয় বান্ধবীটাকে অনুযোগ তো করতে দেওয়া যায় না, তাই বলল, আরে তেমন কিছুই না, এমনিতেই মনটা কেমন কেমন করছিল, কেন জানি কিছু ভালো লাগছে না। কিন্তু কেন?
বলবে না করে কৌরি সময় নিয়ে রয়ে শোয়ে নিভানের ইদানিং তার প্রতি করা আচার ব্যবহার এবং তার বলা কথাগুলো বিথিকে জানালো। বিথিও চুপচাপ শুনলো। যেদিন থেকে কৌরির সাথে যোগাযোগ হয়েছে সেদিন থেকে ও বাড়ির সবার কথা টুকটাক শুনেছে সে। ইদানিং ও বাড়ির সবার বিষয়ে মোটামুটি ধারণা এসে গেছে তার। সবাই বেশ ভালো মনের মানুষ। তবে যে মানুষটার কথা আজ কৌরি বলছে তার কথা এতদিনে কোনোদিনও কৌরির মুখে শুনেনি সে। কি জানি কেমন ছেলেটা, তবে কৌরি শান্তশিষ্ট হলে অবুঝ নয়, যথেষ্ট বুঝদার মেয়ে, নিশ্চয়ই বুঝে শুনেই পা এগুবে। তবুও প্রিয় মানুষটার ভালো বিবেচনা করে সতর্কতা স্বরূপ বলল, তোর কথা শুনে তো মনে হচ্ছে উনি তোকে বেশ পছন্দ করেন। তবে কৌরি সাবধান, এটা যদিও আবেগের বয়স, যার তার কথায় গলে যাস না যেন। ওরা শহরের ছেলে, আর শুধু শহরের ছেলে বলে কথা নয়, কার মনে কি আছে বলা তো যায় না। এখন কিন্তু প্রায়শই মেয়েরা ছেলেদের এমন কথায় দুর্বল হয়ে নিজেদের সব কিছু খুইয়ে চরিত্র হারাচ্ছে, তাই সাবধান। নিভানকে তার কখনো খারাপ মনে ছেলে বলে মনে হয়নি কৌরির, এমনকি সারাক্ষণ তার পিছে লেগে থাকা ইভানকেও না। বিথির সব কথা মানতে পারলেও কেন জানি উনি ভালো ছেলে নাও হতে পারে, এই কথাটা ওন কিছুতেই মানতে চাইল না। সেটা বিথির কথার প্রেক্ষিতে বলেই ফেল। আমার মনে হয় না উনি তেমন ছেলে। আশ্চর্য হলো বিথি। তবে কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়ল কৌরি? আশ্চর্যতা গলায় জিজ্ঞাসা করলো। তবে তুই কি তাকে প্রশ্রয় দিতে চাইছিস? তড়িঘড়ি করে বলল কৌরি। আরে না, আমি প্রশ্রয় দেওয়ার কথা বললাম কখন? তবে আমার কেন যেন মনে হয় না তিনি খারাপ মন মানসিকতার ছেলে। কথাটা বলে চোখ বুজে ফেললো কৌরি। সত্যিই কি সে প্রশ্রয় দিতে চাইছে? না হলে সারাদিন সবকিছু ফেলে ওই মানুষটা মাথার প্রতিটা নিউরনে ঘুরছে কি করে? আর কেনই বা সেই মানুষটার হয়ে সাফাই গেছে? হোক ভালো বা মন্দ, তাতে তার কি? সে তো ওসবে মনোযোগ দিতে চায় না। ডালিয়া ফুপির ভাষ্য মতে লোভী হতে চায় না সে। তবে কেন ওই মানুষটার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা শুনতে পারছে না, চাইছে না মন শুনতে? উফ, এ কেমন জ্বালা বাঁধালো মনে। বিথির কথায় ভাবনা কাটলো তার। তুই যে ওনার পক্ষ নিয়ে মন্দটা ভাবার আগে ভালো মনোভাবটা প্রকাশ করছিস, ওটাকেই প্রশ্রয় দেওয়া বলে গৌরী। তবে সাবধান, ভালো মন্দ বুঝে শুনে, যেমনটা নাহিদ ভাইয়ার ক্ষেত্রে বুঝে শুনে চলতিস তেমনভাবে চলিস পাখি। আমি কখনো তোর খারাপ খবরটা শুনতে চাই না, এমনকি তুই কোনো প্রকার পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস সে খবরটাও না। তোকে আমি নিজের আপনজনের মতোই ভালোবাসি, এটা অন্তত বিশ্বাস রাখিস পাখি। আমি বিশ্বাস এবং ভরসা দুটোই করি তোকে। তুই আমার খারাপ চাইবি না কখনো, এটাও মনে প্রাণে বিশ্বাস করি আমি। তোকে সেটা বলে বোঝাতে হবে না। আর সত্যি বলতে তুই আর দাদিয়াপা হলি আমার সহজ সরল পথের বন্ধু সঙ্গিনী। তাদের কথা না মানি কি করে বল? আমি নিজেকে সাবধানে রাখার চেষ্টা করব। প্রতিটা পদক্ষেপে পা বাড়ানোর আগে বুঝে শুনে পা বাড়াবো। ভাবিস না আমাকে নিয়ে। লাভ ইউ সো মাচ পাখি। আমি সত্যি তোর খারাপ চাই না, আমার কথাগুলো তুই অন্যভাবে নিস না। লাভ ইউ সো মাচ বিথিরানি। আমি জানি সেটা। আর আমি মোটেও তোর কথাগুলো অন্যভাবে নিচ্ছিও না। কথার এক পর্যায়ে দুই বান্ধবী আবারও বিভিন্ন কথায় মত্ত হলো। কথা শেষ হতে ফোনটা চোখের সামনে নিতে আবারও সে মানুষটার খেয়াল মনের নজরে ভেসে উঠল। পশ্চিম আকাশে হেলে পড়া তপ্তহীন সূর্যের দিকে তাকিয়ে রইল নির্বিশেষ। ফুয়ের চোখ বন্ধ করে নিতে ভেসে উঠল সেই ধারালো স্থির শান্ত বাদামি বর্ণ নজরজোড়া, সুডোল কাটকাট শ্যামবর্ণ মুখায়াবব। সেদিন বৃষ্টি ভেজা দিনে তাকে দেখে মানুষটার ক্ষীণ হাসি, দুহাত হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলা। কাছে গিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করা, খুব ভয় পেয়েছ তাই না? এই তো আমি এসে গেছি, আর ভয় কিসের? তার নিজ চোখে দেখা সবটাই কি করে ছলনা হয়? তাকে হেনস্থা করার জন্য ছেলেগুলোকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার মতো অবস্থা করা। সকালের সোজাসাপটা উত্তরটা। ওরা নিভানের ঠিক কোথায় ছুতে চেয়েছিল তোমার হয়তো জানা নেই। এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো তার মন মস্তিষ্কে আজ সারাদিন পীড়া দিয়ে চলেছে, এখনো দিচ্ছে। তবে বিধির বক্তব্য অনুযায়ী তার কেন জানি মনে হয় ওই মানুষটার ব্যক্তিত্বের আড়ালে অন্য কোনো মানুষ নেই। আর যদিও থেকে থাকে তবে কৌরির জানি বিশ্বাস সেখানে কোনো ছলনা নেই। এমন বিশ্বাস ভরসা কেন তৈরি হতে চাইছে? কেন মনে হচ্ছে মানুষটা একটুও খারাপ নয়? সৃষ্টিকর্তার ধরাবাঁধা নিয়ম অনুযায়ী আবারও একটা সকালের সূচনা হলো। নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া সেরে যে যার মুখ্য গন্তব্যে চলে গেল। সকাল থেকে কৌরির শরীরটা কেমন যেন ভালো লাগছে না, ক্ষণে ক্ষণে অসম্ভব পেট ব্যথা করতে, সাথে পিরিয়ড হওয়ার পূর্ব লক্ষণীয়। বিধায় আজ কলেজে যায়নি সে, যেতে মন চায়নি তার। বড় মা আঙ্কেলের চেক আপের জন্য সকাল সকাল হসপিটালে ছুটেছেন। যাবার আগে তাকে দেখে বলে গিয়েছেন,
সকালের খাবারটা খেতে একটুও রুচি হচ্ছে না কৌরির, তবুও ছোট মা কয়েকবার ডাকতে পাঠিয়েছেন। তার না যাওয়াতে শেষমেশ নিজেও এসে ডেকে গিয়েছেন বিধায় নিজের ভালো না লাগাটা একরকম একপাশে ফেলে রেখে ডাইনিংয়ের উদ্দেশ্যে ছুটল সে। তবে খাবারের উদ্দেশ্যে নয়, ছোট মাকে বুঝিয়ে বলার উদ্দেশ্যে। ডাইনিংয়ে এসে সান্ত্বনা রহমানকে না পেয়ে রান্নাঘরে ঢুকলো। কৌরিকে ঢুকতে দেখে সান্ত্বনা রহমান তড়িঘড়ি করে বললেন, কিচেনে কেন তুই? ডাইনিংয়ে খাবার দিয়েছি, যা খেয়ে নেই। মানুষগুলোর ব্যবহার দেখলে মনে হয় কত চিরচেনা পরিচিত তার, কত শত আপনজন। অথচ এ বাড়িতে এসেছে এসে মাস 2 হবে, কিন্তু নিজেদের ছেলে মেয়েদের মধ্যে আর তার মধ্যে কোনো বিষয়ে কখনোই তফাৎ করে দেখেনি। কখনো তাদের আচার ব্যবহার তার প্রতি বিরূপ দৃষ্টি ফেলেনি। কৌরির ইদানিং মনেই হয় না সেই বাড়িতে এই মাস 2 আগে এসেছিল। তার মনে হয় সে জন্ম থেকে এই বাড়িতে থেকে আসছে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? কত বেলা হয়েছে খেয়াল আছে? টেবিলে সব গোছানো, যা খেয়ে নেই। আমার খেতে ইচ্ছে করছে না ছোট মা। চুলায় নরম ডাল খিচুড়ি পাকাচ্ছিলেন সান্ত্বনা রহমান। হুট করে শাশুড়ি মা খেতে চেয়েছেন, অসময়ে তারই বন্দোবস্ত করছিলেন তিনি। কৌরি কথাটা বলতে হাতের কাজ ফেলে রেখে তার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। সহসা কপালে গলায় হাত উল্টে পাল্টে রেখে বললেন, কেন ভালো লাগছে না খেতে? হঠাৎ কোনো কারণে শরীর খারাপ হলো নাকি? তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না খেতে। কৌরির মুখের দিকে দৃষ্টি ফেললেন সান্ত্বনা রহমান। শুভ্র মায়া ভরা মুখটা আজ কেমন মলিন মলিন ভাব, সাথে ক্ষণে ক্ষণে কপাল কুঁচকে মেয়েটা ব্যথা হজম করছে মনে হচ্ছে। ব্যাপার কি? কিছু আন্দাজ করতে পেরে বললেন, পেট ব্যথা করছে নাকি? দৃষ্টি নত রেখে কৌরি বলল। ওই একটু। কৌরির কথা শুনেই যেন বাকিটা বুঝে নিলেন সান্ত্বনা রহমান। দীর্ঘশ্বাস ফেললেন। প্রত্যেক মাসে এই সময়ের ব্যথা বেদনা নিয়ে বিভিন্ন সমস্যা পার করার থেকে একটা করে বাচ্চা প্রসব হয়ে যাওয়া ভালো। এটা ওনার পিরিয়ড টাইমের জন্য মনে হয়। জানে না মেয়েটার কি হয়, তবে নিজেরটা দিয়ে উপলব্ধি করে বললেন, অন্য কিছু বানিয়ে দেবো, খাবি? না খেলে আরো খারাপ লাগবে তো। আমার টোটালি খেতে ইচ্ছে করছে না ছোট মা। বিশেষ করো খাবার গালে তুললে বমি আসবে মনে হচ্ছে। ফের বিড়বিড় করে বলল, বমি আসবে কি এই সময়টাতে? পেট ব্যথা, মাথা ব্যথা, হাত পা চিবানো, খাবারের অরুচি, এমনকি বমিটাও বাদ যায় না তার। দুনিয়ার শত অসহ্যতা সব এসে ভর করে শরীরে। সান্ত্বনা রহমান কিছু একটা ভাবলেন, ফের বললেন, আচ্ছা ঠিক আছে, আপাতত খেতে হবে না তো। দাদুমার জন্য নরম খিচুড়ি রান্না করছি, হয়ে যাক পাঠিয়ে দিচ্ছি তোর রুমে। খাবার চেষ্টা করিস, না হলে আরো বেশি শরীর খারাপ করবে। মনতাকে দেখিস না, এই সময় 3 দিন বিছানার সাথে লেগে থাকে। যা রুমে গিয়ে বিশ্রাম নে। এই সময়টাতে তার প্রতি দাদি আপার যত্ন ছিল অমায়িক, অথচ সেই যত্ন এখানেও পাবে আশা রাখেনি কৌরি। যদিও মানুষগুলো তার প্রচণ্ড খেয়াল রাখে, ভালোবাসে। সান্ত্বনা রহমানের কোমল গলার কথাগুলোতে আবেগপ্রবণ হলো সে। খিচুড়ি নাড়াচাড়া করা রান্নারত সান্ত্বনা রহমানের খুব কাছে দাঁড়ালো। দ্বিধান্বিত হয়েও হঠাৎ পিছ থেকে তাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ গলায় বলল, তুমি বড় মা সবাই এত ভালো কেন ছোট মা? শান্তশিষ্ট মেয়েটা সহজে পাশ ঘেঁষে না, যদিও সম্পর্কটা তাদের অনেকটাই আপনজন টাইপ নর্মাল হয়ে গিয়েছে। তবুও মেয়েটা তাদের দেওয়া নেওয়াতেই সীমাবদ্ধ থাকে। আগ বাড়িয়ে নিজে থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার চেষ্টা করে না, এমনকি ওনাদের আদর যত্নটাও নয়। সেই মেয়ে আজ ওনাকে নিজ ইচ্ছেতে জড়িয়ে ধরেছে, কাছে এসেছে। মমতাময়ী মন আরো নরম হলো ওনার। হাতের খুন্তি ছেড়ে নিজের কাঁধে রাখা কৌরির মুখে হাত দিয়ে বললেন, মা যে তাই, তোদের ভালো মন্দ বোঝাটাই তো আমাদের মায়েদের দায়িত্ব। আমরা না বুঝলে কে বুঝবি শুনি? এখানে মায়েদের বিশেষ কোনো ভালো হওয়ার লাগে না, প্রয়োজনও পড়ে না। মায়েরা ভালো হোক বা মন্দ, সন্তানের সুখ সুবিধা ভালো মন্দের তারা কোনো বেনিফিট ছাড়াই মায়াময়ী, স্নেহভাজন, যত্নশীল, দরদি, বুঝলি? বুঝলাম। সান্ত্বনা রহমানকে জড়িয়ে থাকা অবস্থায় কিছু সময় কেটে গেল। তিনিও সরতে বললেন না, কৌরিও সরল না। কিছু সময় যেতেই তিনি বললেন, এভাবে জড়িয়ে থাকলে আমি কাজ করব কিভাবে? রুমে গিয়ে বিশ্রাম নে যা। একটু পরে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। রয়ে সয়ে সরে দাঁড়ালো কৌরি। বলল, কি করতে হবে বলো, আমি তোমায় করে দিচ্ছি। তুই বললি না তোর খারাপ লাগছে, এখন আবার কাজ করতে চাইছে মন। আর এখানে আপাতত কোনো কাজ বাকি নেই, শুধু রান্নাটুকু ছাড়া। আর কাজ থাকলেও তোর করা লাগবে না। আর যতটুকু বাকি আছে রানী বাইরে গেছে, এসে করে নেবে। আমার খারাপ লাগছে, খেতে ইচ্ছে করছে না, তবে কাজ করার মতো অসুস্থতা আমি অনুভব করছি না। কৌরির পানে চাইলেন সান্ত্বনা রহমান। কপাল কুচকে কিছুটা রাগ দেখিয়ে বললেন, এই তুই মনতার মতো মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস? শিখবি না কেন, সঙ্গদোষ বলে কথা। যাই হোক, রুমে যেতে বলছিস, রুমে যা। কৌরি মুখ ছোট করে ফেললো, বলল, আচ্ছা যাচ্ছি। রান্নাঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো কৌরি। বেরিয়ে ডাইনিং স্পেস, সেখানে নজর পড়তেই দেখলো ইভান চুপচাপ খাবার খাচ্ছে। ছেলেটাকে বেশ কয়েকদিন ধরে সেভাবে বাড়িতে দেখা যায় না।
ইদানিং সকালে খাবার টেবিলে ছাড়া তাকে খুব একটা বাড়িতে দেখা যায় না। তবে আজ আর খুঁচিয়ে কথা শুনতে চাইল না বলে নিজের রুমের দিকে চুপচাপ হাঁটা দিল গৌরী। খেতে খেতে ইভানের নজরে সেটা পড়তে তিরস্কারপূর্ণ গলায় বলল, বাড়ির বড় বউ, অথচ কোনো দিকে তার নজর নেই। কে খেলো কে না খেলো, কোথায় কি আছে কোথায় কি নেই, সেদিকে তার কোনো মন কান নেই। সে আছে নিজের খেয়ালে। বাড়িতে দেবর ননদের মেলা, তাদেরও তো খাতির যত্ন করা বড় বউয়ের দায়িত্ব, অথচ তার সেদিকে মন নেই। এ কেমন বড় বউ তুমি ফুলকৌরি? আমার দাদাভাইকে দেখো, সে কেমন সব দিকের দায়িত্ব পালন করে চলেছে, অথচ তুমি সেই দাদাভাইয়ের। কৌরির পা থেমে গিয়েছে অনেক আগেই, আর মুখ করুণ করে ইভানের কথাগুলো শুনছিল। তবে ছেলেটা বলে যাচ্ছে লাগামহীন, যদিও লাগাম রেখে বলে কখন, তাই তাকে থামিয়ে দিতে বলল। ইভান ভাইয়া, আপনি কি সারাদিন এসব উল্টাপাল্টা কথা ছাড়া আর কোনো কথা মাথায় আসে না? এগুলো তোমার উল্টাপাল্টা কথাবার্তা মনে হলো? আশ্চর্য। আর বাড়ির বড় বউ হয়ে দায়িত্বে অবহেলা করলে তো অবশ্যই দেবর ননদের বেশি কথা শুনতেই হবে। এখন থেকে অভ্যাস করে নাও। যাই হোক, আমাকে এক জগ পানি এনে দাও তো, বাড়ির বড় বৌমা। টেবিলের দিকে তাকালো কৌরি। সত্যি জগে এক ফোঁটাও পানি নেই। সহজভাবে বললেই তো হতো, তার জন্য এত উল্টাপাল্টা কথা বলার প্রয়োজন ছিল? দীর্ঘশ্বাস ফেললো কৌরি। টেবিলে বসা ছেলেটা ইভান, মাথায় রাখা উচিত ছিল তার। এগিয়ে যেতে যেতে বলল, পানি লাগবে বললেই তো হতো, আবল তবল বলার কি দরকার ছিল? আমার না মাঝে মধ্যে আপনার উপর ভীষণ রাগ হয়, কিন্তু রাগটা কিভাবে দেখাবো সেটাই বুঝে উঠতে পারি না। চমৎকার হাসলো ইভান। কৌরিকে আরো একটু খেপাতে বলল, তুমি রাখতেও জানো? এটা তো জানা ছিল না আমার। তা রেগে দেখাও দেখি একটু, ভবিষ্যতে আমার দাদাভাইয়ের কপালে কি আছে একটু বুঝে নেই। যদিও আমার দাদাভাইয়ের প্রচুর ধৈর্য, তোমার মতো শান্তশিষ্ট ফুলকৌরির রাগ সহ্য করাটা তার একটা তুরির ব্যাপার, যদিও আমার সেটা কোনো ব্যাপার বলেই মনে হয় না। কৌরি কোনো জবাব দিল না। ডাইনিং টেবিলের কাছাকাছি রাখা ফিল্টার থেকে এক জগ পানি এনে রেখে দিল টেবিলে। ফের হুমকি স্বরূপ বলল, আপনি এই বিষয় নিয়ে আর একদিনও উল্টাপাল্টা কথা বলেন, আমি বড় মাকে বলে দিব। আরে, তুমি যে এবারের বড় বৌমা, এটা তোমার বড় মাও জানেন। আর তোমার বড় মাকে থরেই না আমি ভয় পাই। তবে তুমি যদি দাদাভাইয়ের ভয় দেখতে, যে দাদাভাইকে বলে দেবে তুমি, তবে হয়তোবা কিছুটা ভয় পেতাম। যদিও তুমি বরের কান ভাঙানো টাইপ বউ নও, এটা বুঝেই তো আমি তোমাকে আমার বউমণি আর দাদাভাইয়ের বউ বলে মেনে নিয়েছি। আপনি আসলেই খুব খারাপ। সত্যি তুমি রেগে যাচ্ছ দেখি। আচ্ছা, রেগে যেও না। তবে তোমাকে একটা কথা জানানোর আছে, শুনতে চাও? শুনতে না চাইলেও বাড়ির বড় বউ হিসাবে শোনাটা দায়িত্ব তোমার। ইভানের ফাজলামো সম্বোধন কান্না তুলে কৌতূহল বশত কৌরি বলে ফেলল, কি? আমার বউটার বিয়ে দিয়ে দিচ্ছি আমার শ্বশুর বাড়ি আর শালাবাবু। এখন বলো তো উপায় হিসাবে, আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত, নাকি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা উচিত? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে আর আপনি বিয়ে করবেন? কেন, আমি কি দেখতে শুনতে খারাপ যে আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না, নাকি আমার বিয়ে করতে মানা? কৌরি বেজার মুখে বলল, আমি কিন্তু সেটা মোটেও বলিনি। আপনি শুধু শুধু কথা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বাড়ান। আমি বলতে চাইছি আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে কি না। আবারও গাল ভরে হেসে দিল ইভান। ফের বলল, আরে, মুখ ওরকম পেঁচার মতো করে ফেললে কেন ফুলকৌরি? তুমি আমার বড় বৌমণি না? মায়ের মতো ধৈর্য রাখবা সব সময়। আর সেদিন না বললাম আমার গার্লফ্রেন্ড নেই? আর ও গার্লফ্রেন্ড নয়, বিয়ে না করা বউ, বুঝলে? আমি তাকে গার্লফ্রেন্ড নয় বউ বানাতে চেয়েছিলাম। এখন কি করা যায় সেটাই বলো। বিয়ে করে তোমার যা বানিয়ে নিয়ে আসি, কি বলো? আপনি আপনার দাদা ভাইয়ের আগে বিয়ে করবেন বলেছেন। কেন, দাদা ভাইয়ের আগে বিয়ে করলে সমস্যা কোথায়? মান ইজ্জত যাবে বলছো? সে যায় থাক, তবে যাকে বউ করব বলে ভাবছি তাকে তো আর অন্য কারো হাতে দেওয়া যায় না। মানা মুশকিল হয়ে যাবে। সেজন্য বিয়ে তো আমাকেই করতেই হবে। আর দাদা ভাইয়ের জন্য তুমি টেনশন নিও না, তার জন্য তো তুমি কনফার্ম সিলেক্টেড। সে এখান থেকে 10 সেকেন্ড পরে হোক বা 10 বছর পরে, বউ তো তুমি দাদা ভাইয়েরই হবে। কৌরি যেন সয়ে গেছে ইভানের এসব কথাবার্তা। তবে আর ভালো লাগছে না ঘুরে ফিরে সেই মানুষটাকে নিয়ে তাকে পেঁচিয়ে কথাগুলো শুনতে। কেন জানে না মন খারাপ হয়ে যায় তার। বিথির কথাগুলো মনে পড়ে যায়। তবে মন এটাও বলে, আর যাই হোক, মানুষটা চারিত্রিক দিক দিয়ে মোটেও খারাপ নয়।
কৌরির ভাবনার মধ্যে নিভানের সে চেয়ার টেনে বসে পড়ল। চেয়ার টানার মৃদু শব্দ কানে যেতে খেয়ালি হলো কৌরি। ইভানের সম্মুখীন অপর পাশে চেয়ারটাতে পুরো ফর্মাল ড্রেসআপে সেই মানুষটাকে দেখে অযাচিত কারণে বক্ষস্থল কেঁপে উঠল। তার সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নিয়ে নিজের রুমের দিকে যাবার উদ্যোগ নিতেই ভারী কণ্ঠের আওয়াজে থেমে গেল পা। কৌরি, আমার খাবারটা ছোট মাকে দিতে বলো তো। আপনি আমার নাম ধরে কখনো রাখবেন না। আপনার মুখে আমার নামটা নিয়ে না কঠোরভাবে নিষিদ্ধ। না হলে অকালে আমার মৃত্যুর জন্য আপনিই দায়ী থাকবেন। কথাগুলো ওই মানুষটাকে উদ্দেশ্য করে খুবই বলতে ইচ্ছা করে কৌরির, তবে চাইলে কি আর সব ইচ্ছেটা পূর্ণ হয়? যেমনটা সে মনে মনে ইচ্ছে পোষণ করেছিল এই মানুষটার সামনে সহজেই পড়বে না, অথচ পড়তেই তাকে হলো। উফ, পিছনে ফিরল না কৌরি, আবারও রান্নাঘরের দিকে হাঁটা দিল। অন্যদিন গলা চড়িয়ে রানী সাহেবাকে ডেকে বলে, আর আজ তাকে ঘটক ধরল কেন? ধরবে নাই বা কেন? এদের দুই ভাইয়ের জন্মশত্রু তার সাথে। তাকে না জ্বালালে হয়, তাহলে শান্তিতে থাকবেন কি করে ওনারা? একজন জ্বালাতে জ্বালাতে সবে ক্ষান্ত দিয়েছে, তো আরেকজন এসে হাজির। মনে মনে কত শত প্রলাপ বকতে বকতে রান্নাঘরে গিয়ে শান্তনা রহমানকে জানালো তাদের নবাবপুত্র এসেছে, ভাত রুটি বাদ দিয়ে তাহার স্পেশাল খাবার চাইছে। সকালের ভারী খাবারটা নাকি তাহাদের মুখে রোচে না। হালকা খাবারেই তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত পার করে দেন। এই স্যান্ডউইচ, জেলি আর এক মগ কফি, এই সাধারণ অল্প খাবারেই নাকি তিনি অভ্যস্ত। কৌরির বুঝে আসে না এটুকু খাওয়ার দরকার কি, না খেলেই তো পারে। যদিও ওনার ইনকাম, তিনি খাবেন নাকি বাঁচবেন সেটা তিনি বুঝবেন, তবে তাকে মাঝখানে ঘটক ধরে অস্বস্তিতে ফেলার প্রয়োজন কি? ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবার ট্রেটা হাতে নিল কৌরি। শান্তনা রহমান বললেন, ট্রেতে পানির গ্লাস দিইনি, পানিটা একটু কষ্ট করে ওকে ঢেলে দিস। ছেলেটা সহজে বাড়িতে খায় না, আর খেলেও সীমিত। সেখানে ত্রুটি রাখলে চলে? আর অন্যদের মতো সামনে পেলে খেয়ে নেবে এমনটাও নয়। নিজে তো কিছু নিয়ে খাবে না, এমনকি পানিটুকু টেবিলে না পেলে সেটাও খাবে না, না খেয়ে চলে যাবে। তাই ওর বেলায় একটু খেয়াল রাখতে হয়। আশ্চর্য হলো কৌরি। পানিটাও ঢেলে খেতে পারবে না? যেখানে ইভান ভাইয়া খাবার সামনে পেলেই চুপচাপ খেয়ে যায়, সেখানে ইনি তো দেখি নাফিমের চেয়েও আরো 2 কাঠি উপরে। যা, আবার দেরি হলে না খেয়ে চুপচাপ চলে যাবে। মনের ভিতরে একগাদা অস্বস্তি নিয়ে আবারও ডাইনিং এর দিকে পা বাড়ালো কৌরি। এই নবাব সাহেবের বউ যে হবে, তাকে তো সেবা যত্ন করতে করতে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। খাবারের ট্রেটা কোনো মতে নিভানের সামনে টেবিলের উপর রেখে চলে যেতে উদ্যত হতেই ফের নিভান বলল, দাঁড়াও। পুনরায় পা থেমে গেল কৌরির। সামনে বসা ইভানের দিকে তাকালো সে। মিটিমিটি হাসছে আর খাচ্ছে ছেলেটা। সেই মিটিমিটি হাসিটা তাকে যেন অদৃশ্য ভঙ্গিতে ভৎসনা করে বলছে, কি ব্যাপার ফুলকৌরি, দাদা ভাইয়ের কথা দেখি অক্ষরে অক্ষরেই পালন করতে চলছো। ব্যাপার স্যাপার কি বলো তো? ফেসে গেলে নাকি? নাকি ভিতরে ভিতরে কিছু মিচ্ছু চলছে? মনে মনে ভাবলেও দুই ভাইয়ের ভাবসাব এমন যেন কেউ কড়াও কথা কাজে নেই। ইভান খেয়ে উঠে চুপচাপ চলে গেল। যাবার আগে কৌরির দিকে ফিরে একগাল হেসে দিয়ে গেল। ইভান চলে যেতেই নিভান বলল, বসো। কথাটা স্পষ্ট শুনতে পেলেও কৌরি গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সেটা বুঝতে পেরে খাবারের ট্রে থেকে নজর হটিয়ে কৌরির পানে চাইল নিভান। সঙ্গে সঙ্গে সামনের চেয়ারে ধপ করে বসে পড়ল কৌরি। মনে মনে হাসল নিভান। এই তো বাধ্য মেয়ে। ফেরতি স্বাভাবিক গলায় বলল, যার দৌলতে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের সেবা যত্ন করে চলেছ, তাকে সেবা যত্ন করতে সমস্যা কোথায়? আমার জানা মতে আগে তাকে সেবা যত্ন করে সময় বাঁচলে তারপর ননদ দেবর বা অন্য অন্য। কিন্তু তুমি দেখি ভিন্ন পথের পথযাত্রী। আগে পারিপার্শ্বিকতা, তারপর যার ননদ দেবর শাশুড়ি শ্বশুর পেলে শেষে গেছে। তবে তুমি মানলেও কিন্তু এটা আমি মানতে নারাজ। প্রিয় মানুষটা বলতে সে কিন্তু পৃথিবীর সবচেয়ে হিংসুক ছেলেটা। কৌরির মনে হলো সে মরে যাক। অবশ্যই বুকের যন্ত্রটা যে বেগে লাফাতে শুরু করছে, মরণ তার হতে সময় লাগবে না। অথচ সামনের মানুষটা নির্বিকার খাবারের দিকে মনোযোগী, তার দিকে চেয়ে নেই। অথচ পৃথিবীর সমস্ত অস্বস্তি লজ্জা যেন ঠেলে তার সমস্ত অঙ্গে মাখিয়ে দিয়েছে। কেন বলছে এমন মানুষটা? কেন বুঝতে পারছে না সে লোভী হতে চাইছে না? স্যান্ডউইচ খাওয়া শেষে কফির মগটা হাতে নিল নিভান। মাথা উঁচু করে কফির মগটা ঠোঁটে ছোঁয়াতে অস্বস্তিতে গাঢ় হয়ে বসে থাকা কৌরির পানে নজর স্থির করলো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল কৌরি। এখান থেকে উঠার জন্য হাতে পায়ের কসলানো বাড়ল যেন। সেটা দেখে সময় নিয়ে নিভান বলল, তোমার পরামর্শদাতা খুবই অনেস্ট, তবে বিশ্বাসযোগ্য, আর তার প্রতি তোমার বন্ধুত্বের ভরসা ও বিশ্বাস মনোমুগ্ধকর। বিধায় আমার দিকে তোমাকে একদম বাড়িয়ে দেওয়ার বদৌলতে পিছিয়ে দেওয়াটাকে কিছু বলছি না।
আর বলবো না আমি। তবে তুমি আমাকে বিশ্বাস করছো, এটা তোমার দিকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে আমার। বিস্মিত হলো কৌরি, একটু নয় অনেকখানি। অস্বস্তি লজ্জা ভুলে নিভানের মুখের দিকে তাকিয়ে রইল সে। মানেটা কি? প্রথমে কথাগুলো না বুঝলেও নিভান কথা এগোতেই বুঝতে পারল কালকে বিথি আর তার কথোপকথনের কথা বলছে মানুষটা। তবে তাদের কথা শুনলো কোথা থেকে আর কিভাবে? আশ্চর্য, তার রুমে কখনো মানুষটা আসবে বা আসতে পারে এটা কখনোই বিশ্বাস করে না সে, আর আসেও নিজে। এটা নিজের চোখে দেখা, তবে কি করে? শত 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 প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কৌরির। তবে না সামনের ব্যক্তিটাকে প্রশ্ন করতে পারলো আর না তার সমাধান মিলল। কৌরির আশ্চর্য হওয়ার কারণ বেশ বুঝলো নিভান। মৃদু হাসলো সে। কফি শেষ হতেই উঠে দাঁড়ালো। তখনও কৌরি বিস্ময় নিয়ে হা হয়ে তাকিয়ে। সে ডাগর ডাগর কাজল কালো স্বচ্ছ চোখের পানে তাকিয়ে হঠাৎই তার দিকে ঝুঁকলো নিভান। সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে পিছে সরে গেল কৌরি। সেটা দেখে নিভানের মৃদু হাসি চওড়া হলো। চাপা স্বরে বলল, তোমার ফ্রেন্ড ভুল কিছু বলেনি, শুধু ভুল মানুষের দিকে অবিশ্বাসের আঙুল তুলে দিয়েছে। তবে আমাকে বিশ্বাস করার জন্য আমার পক্ষ থেকে তোমার পানাহ পর আপাতত আমি সযত্নে আমার কাছেই গচ্ছিত রাখলাম। তোলা রইল, আমার কাছে আসা যত দেরি হবে ততই সুদের হারটা বাড়তে থাকবে। আর অপেক্ষার পর যতদিন অস্তমিত হবে সেদিন উপহারের আসলটা সহ শতগুণ রূপে সুরটা ফেরত পাবে তুমি। খুব সযত্নে হালাল রূপে ফিরে দেবো আমি। যতই পিছু হাঁটো না কেন, নিবানের দিকে এগোনো ছাড়া পিছাতে পারবে না তুমি। অফিস থেকে বের হচ্ছিল নিভান। হঠাৎ জাহিদ সাহেবের ডাক পড়ায় চলে গেল ওনার রুমে। দরজায় নক করতেই ভিতরে ঢুকতে বললেন তিনি। অসুস্থ শরীর নিয়ে সবসময় নিয়মানুবর্তিতা অনুযায়ী বেডে হেলান দিয়ে বসে আছেন। হাতে একটা ইসলামিক বই। নিভানকে আসতে দেখে বইটা বুকমার্ক করে রেখে দিয়ে নিভানকে ওনার পাশে বসতে বললেন। বাধ্য ছেলের মতো বসলো নিভান। নিভান বসতে রয়ে শোয়ে তিনি বললেন, কাল রাতে নওশাদ সাহেব ফোন দিয়েছিল। অফিসিয়ালি কোনো কথাবার্তা বলার জন্য উনি ফোন দেননি, ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য ফোন দিয়েছিল। ভেতরে ভেতরে একটু চমকালো নিভান। সেদিন নওশাদ সাহেবের ছেলে বিহানের বিহেভিয়ার সম্পর্কে স্মরণ হতে মনটা আরো উচ্চাটন করে উঠল। কোনোভাবে কি কৌরির বিষয়ে বলছেন ওনারা? মন মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ভাবনা চললেও নিজের বহিঃপ্রকাশ স্বাভাবিক রাখলো। বলল, ব্যক্তিগত কি বলতে চাইছেন উনি? ওনার একমাত্র ছেলে বিহানের জন্য মান্যতার হাত মেনেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিভান। ফের নিজের জায়গায় ত্রিনয়কে ভাবতেই বলল, আপনি কি বলেছেন? আমি ওনাদের প্রস্তাবের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত জানাইনি। তুমি ভালো করেই জানো আমার সকল সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তুমি হ্যাঁ বললে হবে, তা আমি সেটার মতামত প্রকাশ করি, না বললে নয়। ওনারা প্রস্তাব রেখেছেন, আমি শুনেছি, আর আমার সিদ্ধান্ত স্বরূপ বলছি, আমার পরিবারের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে হ্যাঁ বলবো কি না কোনো মতামত দিতে পারবো না। এমনকি আমার মেয়ের মতামতটাও জরুরি, আর তার থেকেও আমার মতামতটা বিশেষ। আমার মনে হয় তুমি মান্যতার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, মান্যতা কখনো অমান্য পোষণ করবে না বলে মনে হয়। এখন তুমি বলো, আমার সিদ্ধান্তে তুমি কি নেওয়া উচিত? ওনাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বা ছেলের সব দিক দিয়েই বেশ ভালো, খোঁজখবর না হয় নেওয়া যাবে। তোমার কি মতামত? আপনি না বলে দিন। জাহিদ সাহেবের কথাগুলো শুনতে শুনতে মুহূর্তে সেদিনের বিহানের নজরভঙ্গির দৃশ্যটা মনে পড়ে গেল নিভানের। সেই দৃষ্টিতে লালসা বা কোনো কুরুচিপূর্ণ দৃষ্টিভাব ছিল না, তবে মুগ্ধতা ছিল সীমাহীন। আর সেই মুগ্ধ হওয়া দৃষ্টির মালিকের মনে সেই সৌন্দর্যময়ীকে নিয়ে ঠিক কি কি ভাবনা গড়াতে পারে তা নিয়ে সেদিন অযথা ক্ষিপ্ত হয়েছিল নিভান। আর সেই পুরুষটা হবে তার বোনের পুরো জীবনের জীবনসঙ্গী? কখনো না। আর তার থেকে মূল বিষয় হচ্ছে ত্রিনয়। বন্ধুত্বের মর্যাদা রাখার জন্য বন্ধুর বোনকে পছন্দ করা সত্ত্বেও কখনো তা প্রকাশ করেনি। মান্যতার সাথে সম্পর্ক গড়ার থেকে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখাটা তার কাছে বিশেষ মনে হয়েছে। বিধায় সেই অনুযায়ী নিজের অনুভূতি ভিতরে চাপা দিয়ে এতটা বছর চলে এসেছে। অথচ মান্যতাকে পাওয়ার কত আকুলতা, কত প্রয়াস ছেলেটার, যা ক্ষণে ক্ষণে টের পেয়েছে নিভান। মান্যতাকে দেখলেই ত্রিনয়ের হাঁসফাঁস, নজর এড়িয়ে ঘুরে ফিরে সেই মান্যতার মুখটাতে মুগ্ধ চাহনিতে তাকানো। মান্যতার কোনো বিষয়ে কখনো কথা হলে খেয়ালি হয়ে তার কথা শোনা, নিজের ব্রাইড লাইফ ছেড়ে দেশে চলে আসা, যা সবকিছু বুঝেছে ত্রিনয়ের এলোমেলো কথা কাজে আর আচরণে। তখন সেসব বুঝলেও বিশেষ গুরুত্ব দেয়নি নিভান। তবে এখন গুরুত্ব দিতে হচ্ছে, কারণ নিজেরও একই দশা। পছন্দের নারীকে ক্ষণে ক্ষণে দেখার তীব্রতা, নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা, সর্বাবস্থায় তাকে কাছে রাখার ইচ্ছেটুকু কিভাবে ভিতরে কুড়ে কুড়ে জ্বালায়।
আর তাকে না পাওয়ার ভাবনা, উফ, সেই ভাবনাটা আর ভাবতে চায় না নিভান। যদিও ত্রিনয় আর মান্যতার বিষয়টা আলাদাভাবে ভেবে রেখেছিল সে। ত্রিনয় চাকরি পেলে জাহিদ সাহেবের কাছে মান্যতাকে নিয়ে ত্রিনয়ের বিষয়টা তুলে ধরবে। তবে তার আগে যখন কথা উঠলো তখন বিষয়টা নিয়ে কথা বলাই সমীচীন। আচ্ছা ঠিক আছে, আমি তাদের না বলে দেব, তবে না বলার কারণটা কি আমি জানতে পারি? আপনার ত্রিনয়কে কেমন লাগে? হঠাৎ ত্রিনয়ের বিষয় ওঠায় বিশেষভাবে বুঝতে পারলেন না জাহিদ সাহেব। নিভান ঠিক কি বলতে চাইছে, তবুও তিনি বললেন, ছেলেটাকে তো সেই কবে থেকেই দেখে আসছি, সব দিক থেকেই তো বেশ ভালোই, পড়াশোনায় তো বেশ ভালোই ছিল, বাইরের দেশ থেকে এমবিএ করে এসেছে। যদিও বাইরের দেশে তার ব্রাইড লাইফ ছিল, তবে দেশে এসে ব্যবসায় নেমেছে, এটাও তো বেশ ভালো। তা হঠাৎ তাকে নিয়ে জিজ্ঞেস করছো যে? মান্যর জন্য কোনোভাবে ত্রিনয়কে কি আপনার অযোগ্য বলে মনে হয়? অপছন্দ হবে কেন? অপছন্দ হওয়ার মতো ছেলে নয় তো সে। তবে তুমি যখন তার হয়ে প্রস্তাব রাখছো, তখন নিশ্চয়ই তোমার বোনের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, কিন্তু তৃন্ময়ের একটা পছন্দ অপছন্দ আছে। তুমি যে তাকে তার বোনের জন্য পছন্দ করে রেখেছো, এটা কি সে জানে? আমরা মেয়ে পক্ষের গার্ডিয়ান হয়তো আর নিজের মেয়েকে তাদের কাঁধে চাপিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে পারি না, আগ্রহটা তো তাদের দেখাতে হবে। জাহিদ সাহেব খোলাখুলি প্রশ্ন না করলেও ওনার কথার দ্বারা মূলত কি বোঝাতে চাইছেন সেটা বেশ বুঝলো নিভান। উনি মূলত ত্রিনয়ের মনোভাবটা জানতে চাইছেন। ত্রিনয় ওনার মেয়ের প্রতি আগ্রহী কিনা, বা ওনার কথায় এটাও স্পষ্ট, ত্রিনয় যদি মান্যতাকে আগ্রহী হয়ে না থাকে তবে নিভান কেন আগ্রহী তার হয়ে প্রস্তাব রাখছে। আর বিহান বা ত্রিনয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মনে মনে তিনি হয়তো যোগ্য পাত্র হিসেবে বিহানকে এগিয়ে দেখছেন। ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে হয়তো বা বাবা মায়ের নজরভঙ্গি অন্যরকম হয়ে যায়। যেখানে ওনাদের ছেলে মেয়ে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, সেই জায়গাটাকে যোগ্য মনে করেন। হয়তো জাহিদ সাহেবের কাছে সেটাই মনে হচ্ছে, সব দিক থেকেই বিহান যোগ্য পাত্র। তবে কেন তাকে রিজেক্ট করে ত্রিনয়কে পছন্দ করতে চাইছে নিভান, যেখানে ত্রিনয়ের মধ্যে সেরকম হাবভাব তিনি টের পাননি। বস্তুত সেই ছেলে কখনো ওনার মেয়ের হয়ে প্রস্তাব রাখেনি। নিভানও সময় নিয়ে বলল, আমার জানা মতে ত্রিনয় বিশ্বাস এবং বর্ষার যোগ্য ছেলে, যেটা আমিও জানি, আপনিও হয়তো জানেন। নওশাদ চৌধুরী বা এতদিন যারা মান্যর জন্য বিয়ের প্রপোজাল দিয়ে এসেছে, তাদের মধ্যে হয়তো বিত্তশালী পরিবার বা নাম ডাক তার নেই, তবে যেটা আছে আমার বোনকে যথেষ্ট সুখী এবং ভালো রাখার যোগ্যতা। আমার বিশ্বাস রাখতে পারবে সে, আর আমার এটাও বিশ্বাস মান্যতাকে গুছিয়ে রাখবে সে। একটা দুটো বছর নয়, বিগত 8-9 বছরের মতো তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। তার সব দিক বিবেচনা করেই তারপর আপনার কাছে তার হয়ে প্রস্তাব রেখেছি আমি, আর নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম মান্যতার জীবনসঙ্গী হিসেবে ত্রিনয়কে। দ্বিতীয়ত, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা বলতে আমার দ্বিধা নেই। ত্রিনয় মান্যতাকে পছন্দ করে, সেটা আমাদের বন্ধুত্বের কারণে হোক বা নিজের সীমার গণ্ডির বজায় রাখার জন্য, কখনো তা প্রকাশ করেনি। তবে আমি তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে এতটুকু বুঝেছি, মান্যতা ত্রিনয়ের কাছে ভালো থাকবে, ভালো রাখবে সে আমার বোনকে। সেখানে চারিত্রিক বিষয় বা অন্য অন্য সব দিক থেকেই তাকে মান্যতার যোগ্য বলে মনে হয়েছে আমার। তবে এখানে আপনার বা মান্যতার মতামত গুরুত্বপূর্ণ। আপনি আমার সিদ্ধান্ত জানতে চেয়েছেন, আমি খোলামেলা জানিয়ে দিয়েছি। এবারে আপনি সিদ্ধান্ত নিন, আপনি মেয়ের বাবা হিসেবে ঠিক কী সিদ্ধান্ত এগাবেন। আমার মনে হয় ত্রিনয় এতদিন নিজের ভালো লাগা মনের মধ্যে চেপে চুপচাপ থাকলেও ত্রিনয়ের বিয়ের পর সে একবার হলেও নিজের পছন্দের কথা ভেবে আমাদের কাছে প্রস্তাব রাখবে। আপাতত অত সময় পর্যন্ত আমি চুপ থাকছি বা থাকতে চাইছি। আমি জেনেও চাইছি সে নিজ থেকে প্রস্তাব রাখুক আমাদের কাছে। এখন আপনি সব দিক ভেবে দেখুন তাকে মেয়ে দেওয়া যায় কিনা। এখনো ভাবাভাবির তো কিছু নেই। যেখানে তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো, সেখানে আমার না করার প্রশ্নই আসে না। আমি বারবারই তোমার সিদ্ধান্তে বিশ্বাস রাখি, ভরসা করি। সেখানে তোমার সিদ্ধান্তের দ্বারা মনোমান্য ভবিষ্যৎ খারাপ হতে পারে, এটা কখনোই আমি ভাবতে পারি না। তবে এটা আশা রাখছি তন্ময় নিজে প্রস্তাব রাখবে, না হলে আমি এটা আশা রাখছি তোমার সিদ্ধান্তেও না হবে। আমিও সেটার অপেক্ষায় আছি। আরো কিছু সময় কথা বলে উঠে দাঁড়ালো নিভান। জাহিদ সাহেবও নিজের কাজে মনোনিবেশ করলেন। চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে নিভান, চোখ বন্ধ রেখে গভীরভাবে কিছু ভেবে চলেছে সে। ভাবনার বিষয়বস্তু কৌড়ি। মেয়েটাকে যতটা সহজ সরল ভেবেছিল, মেয়েটা ততটা সহজ নয়। হ্যাঁ, শান্তশিষ্টতা ঠিক আছে, তবে একেবারে নরম মনের নয়।
ওই কাজল কালো চোখে চোখ রেখে সেটা বুঝতে পেরেছে নিভান। মেয়েটা তার চালচলনেও কিছুটা বুঝিয়ে দিয়েছে তা। শান্তশিষ্ট নম্রতা আর তার বাহিরের রূপ, ভেতরে সে শক্তপোক্ত এক কঠিন মনের মানবী, যাকে নিজের প্রতি দুর্বল হওয়াটা সহজ হবে বলে মনে করছে না সে। আর ওই মানবীকে নিজের প্রতি দুর্বল করা যতটা সহজ ভেবেছিল ততটাও সহজ হবে না। আত্মকেন্দ্রিক ওই মানবী বাধ্য হয়ে এ বাড়িতে থাকলেও নিজের সীমাবদ্ধতা বজায় রেখে চলেছে। এটা সে অল্প স্বল্প মায়ের মুখ থেকে শুনেছে, জেনেছে। চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, চলন বলনে সবকিছুতে নাকি মেপে মেপে চলা তার। ছোট্ট একটা মেয়ে, অথচ নিজের সীমাবদ্ধতা বজায় রেখে মেপে মেপে তার প্রিয় ব্যক্তিদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী চলেছে। মানা যায়? এতটা বাধ্য হয়ে এখনকার যুগের মেয়েরা চলে নাকি চলতে চায়? মৃদু হাসলো নিভান, মনে মনে আওড়াল। তোমার শান্তশিষ্টতার পরপরই বাধ্য আর নিজেকে সংবরণ করে রাখা আমাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করেছে। আমার মহারানী জাদুময়ী, আর সেই আকৃষ্টতার অনুভূতি জানান দেয় তুমি শুধুই আমার হবে, তুমি শুধুই আমার হবে। কাশফি আহসান কৌরি, শুধুই নিভানের। যেখানে নিভানের হৃদয় চাপা দেওয়া কঠিন পাথরটা তুমি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নিজে ঘাঁটি পেতে শক্তপোক্ত জায়গা করে নিয়ে বসে আছো, সেখানে তুমি বাধ্য নিবানের হাতে। এখন সে তুমি যতই কঠিন মনের হও না কেন, আর নিজেকে যতই পরপর ভেবে সংবরণ করে নিজের সীমাবদ্ধের মধ্যে আটকে রাখো না কেন, তুমি তো নিবানেরই। দরজায় কড়া পড়তে চোখ মেলে সোজা হয়ে বসলো নিভান। সামনে তাকিয়ে দেখলো ত্রিনয় এসেছে। ফের গা এলিয়ে দিল চেয়ারে। ভেতরে ঢুকলো ত্রিনয়, মৃদু হেসে গান ধরল। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তারই নাম প্রেম। চেয়ারে শরীর এলানো ভঙ্গিতে কপাল কুঁচকে ত্রিনয়ের মুখের দিকে তাকিয়ে নিভান বলল, তোমার আবার ইভানের রোগে পেলে কবে? চমৎকার হাসলো ত্রিনয়। চেয়ারে বসতে বসতে মজার গলায় বলল, যেদিন থেকে ইবানের ভাইয়ের মতো আমার বন্ধুটাও প্রেমে পড়েছে, সেদিন থেকেই আমার বন্ধুটাকে দেখলেই সময় অসময়ে বসন্ত ঋতুটা ভর করেছে আমার কণ্ঠে। তা আমার বন্ধুটার প্রাণ পাখিটার খবর কি? শান্ত চোখে ত্রিনয়ের দিকে তাকিয়ে রইল নিভান। ত্রিনয়ের কথার উত্তর দেওয়ার বিশেষ প্রয়োজন বোধ করল না। সময় নিয়ে বলল, সন্ধ্যায় তন্মীর গায়ে হলুদ, তুই এখানে কি করছিস? ওদিকে আপাতত আজকের অনুষ্ঠানের সব কিছু কমপ্লিট, আর কিছু কাজের শপিংয়ে এসেছিলাম, সেটাও আপাতত শেষ। বাড়িতে যা মানুষের মেলা, মাইন্ড ঠান্ডা রাখার জন্য মনে করলাম তোর এখান থেকে একটু ঘুরে যাই, তাই চলে এলাম। কেন, ডিস্টার্ব করলাম নাকি? তোর মনে হচ্ছে আমি ডিস্টার্ব হয়েছি? তুই ডিস্টার্ব হসনি, তবে তোর মন মস্তিষ্কের অলিগলিতে যে চলছিল তাকে তো ডিস্টার্ব করে দিলাম। দীর্ঘশ্বাস ফেলল নিভান। ত্রিনয়ের মজার ছলে বলা কথাটা ফিরতি উত্তর দিল না। দেওয়াটা সে মোটেও প্রয়োজন অনুভব করল না। যেদিন থেকে কৌরির প্রতি তার দুর্বলতা টের পেয়েছে ত্রিনয়, সেদিন থেকে ইভানের মতো সেও কৌরিকে নিয়ে পিছু লেগে আছে। পাত্তা দিলে অসভ্যগুলো আরও পিছু লেগে থাকবে, তাই আপাতত পাত্তা দিতে চাইছে না সে। নিভানকে নিশ্চুপ থাকতে দেখে ফের মজা করে ত্রিনয় বলল। দুষ্টু হাসলো ত্রিনয়, বলল, বল, সে অল টাইম তোর মাথার মধ্যে ঘুরছে কিনা? আমার মধ্যে ঘুরুক আর নাই ঘুরুক, সে এমনিতেই আমার। আর যে আমার, সে তো আমার মন মস্তিষ্কের সারাক্ষণই সঙ্গী। তাকে আবার আলাদাভাবে ভাবা বা মাথার মধ্যে ঘোরার কি আছে? কে বাত হে, আমাদের নিবান সাহেব তো পুরো দোস্তর প্রেমে পিছিল গায়া। দেরি করছিস কেন, বিয়ে করে নে। চেয়ারে হেলান দেওয়া অবস্থায় চোখ বন্ধ করে নিল নিভান। ফের নির্বিকার কণ্ঠে বলল, দুনিয়াটা দেখার একটু সুযোগ করে দেই। দেখুক দুনিয়া, চারপাশটা নজর খুলে দেখুক, বুঝুক আমাকেও। তার কখনো যেন না মনে হয় সে আমার থেকেও বেটার কাউকে পেত। যদিও পাওয়ার মতো মেয়ে সে, তবুও যেন মনে না হয়। অন্তত আমাকে বোঝার জন্য তাকে অবাধ চলাফেরার সুযোগটা তাকে আমি দিতে চাই। তুই কি তাকে দিবার মতো ভাবছিস নিবান? কৌরিকে কিন্তু আমার তেমনটা কখনই মনে হয়নি, বা হয়ও না। চোখ বুজে থাকা অবস্থায় নির্বিকার গলায় ফের বলল নিভান, কখনো না। দিবা আর সে দুজনের সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি কখনোই তাকে দিবার সাথে তুলনা করে ছোট করে দেখাতে চাইছি না, আর সেও সেরকম নয়। যদিও সেরকম হতো, তবে কখনোই নিভান তার প্রতি দুর্বল হতে পারতো না। ও আমাকে তার প্রতি দুর্বল করেছে। তুই ভাবতে পারিস ইভানকে ওর প্রতি দুর্বল করে ফেলেছে, আর তাকে দিবার সাথে তুলনা করলে নিজেকেই যে ছোট করা হয়ে যায়, তুচ্ছ দেখানো হয়। সেই নিজেকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি কি করে। যাই হোক, ওর সম্পর্কে ধারণা আমার নিজের মতো অন্যরকম।
আর সব থেকে বড় কথা দীপা মেয়ে ছিল, তবুও সিদ্ধান্তহীনতায় বকেছে। সেই তুলনায় বয়সটাও নিতান্তই কম। এরকম বয়সের ছেলেমেয়েরা আবেগে ভাসে। সে আবেগের সিদ্ধান্তটা যেন আমি না হই ওর। আমাকে চাইতে হবে ওর মনে প্রাণে। আর কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাই ওর থেকে আমি। শুধু এইটুকুই চাই, আমার মতো করে আমাকে ছাড়া ও আর দ্বিতীয় কোনো পুরুষকে না বুঝুক, না ভাবুক আর না চাক। তবে কি তুই ওর সিদ্ধান্তকে নিজের অনুভূতির থেকেও প্রায়োরিটি দিতে চাইছিস? দোয়াটা উচিত নয় কি? নিজের জীবনের প্রথম কোনো মেয়ের প্রতি দুর্বল অনুভব করেছে সে, তার প্রতি কি একটু ভরসা বিশ্বাস রেখে দেখা উচিত নয় নাকি? আমি আমার মতো করে ওকে আগলে রাখার চেষ্টা করব। অমূল্য কিছু পেতে গেলে তো ধৈর্য রাখতেই হবে। সেই জিনিসটার প্রতি অটুট বিশ্বাস ভরসা রাখতে হবে। আর ওর প্রতি কেন জানি না সেই ভরসা বিশ্বাস আমার আপন ইচ্ছাতেই জন্মে গেছে। কেন জানি মনে হয় ও আমার ভরসা বিশ্বাস কখনোই ভাঙতে পারবে না, ও আমারই হবে। আর যদি না হয়, তবে সেই সময় পর্যন্ত না হয় আমি আমার মতো করেই ওকে আগলে রাখতাম। তবে কেন জানি মন বলে ও আমারই হবে, শুধু নিভানের। ত্রিনয় অবাক হয়ে দেখল চেয়ারে গা এলিয়ে রাখা শ্যামবর্ণ পুরুষটাকে। গায়ের রংটা শ্যামবর্ণ হলে কি হবে, তাকে সুদর্শন পুরুষই বলা যায়। লম্বা চওড়া গড়নের গম্ভীর ব্যক্তিত্বপূর্ণ ছেলেটা কলেজ ভার্সিটি লেভেলে কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক তো দূর, কথা অবধি সেভাবে মেয়েদের সাথে বলতো না। অথচ এই পুরুষটাতেই মেয়েরা ফিদা ছিল। তবে সে বিষয়ে কখনো গুরুত্ব দেয়নি নিভান। যাকে রিজেক্ট করে দিবাও এখন পস্তাচ্ছে। সেই কাটকাট আদলের ব্যক্তিত্বপূর্ণ পুরুষটা ফেসে গিয়েছে এক বাচ্চা মেয়েতে। তার গলার স্বর বলে দিচ্ছে সে কোন লেভেলের দুর্বলতা অনুভব করে মেয়েটাতে। নিজে চোখে দেখেছে ও ত্রিনয় সেদিন ছেলেগুলোকে যেভাবে মারলো, উফ, জান নিয়ে টানাটানি অবস্থা হয়ে গিয়েছিল। ছেলেগুলো হয়তো এখনো হাসপাতালে, অথচ এত বাড়াবাড়ি করতে কখনো দেখেনি নিভানকে। না নিজের অনুভূতিগুলো এত খোলামেলাভাবে ব্যক্ত করতে শুনেছে। সেই ছেলে ওই মেয়েটাতে এতটাই দুর্বল অনুভাবিত হয়েছে যে নিজের অনুরক্তিগুলো মনের মধ্যে আর চাপিয়ে রাখতে পারল না। কাউকে মন থেকে নিজের করে চাওয়ার অনুভূতির তীব্রতা হয়তো এমনই, তবে সে কেন পারছে না ব্যক্ত করতে? তবে কি তার চাওয়ার খামতি আছে? হয়তোবা। ত্রিনয়ের ভাবনার মাঝে চোখ খুলে সোজা হয়ে বসলো নিভান। ত্রিনয়কে গভীর ভাবতে দেখে সময় নিয়ে বলল, নওশাদ চৌধুরী মান্যতাকে ওনার ছেলের বউ করার জন্য প্রস্তাব দিয়েছেন। এতদিন অনেক প্রস্তাব এসেছেন, নাকচ করে দিয়েছেন। এবার এটা আর ফিরিয়ে দিতে চাইছেন না। আমার কাছে মতামত চেয়েছেন উনি। কি করা যায় বলো তো? ছলাৎ করে উঠল ত্রিনয়ের ভেতরটা। তোলপাড় শুরু হলো হৃৎপিণ্ডে। এই চুপি চুপি ভালোবাসার যন্ত্রণা এতদিন তাকে কষ্ট দিলেও এতটা ব্যথা অনুভব করায়নি। কি বলছে নিভান? মান্যতার বিয়ে মেয়েটা অন্য কারো হয়ে যাবে, তা কি করে সম্ভব? সহ্য করবে কি করে সে? বুকে ব্যথা নিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল এত তাড়াতাড়ি কেন? সে। ত্রিনয়ের মুখের দিকে দৃঢ় নজর ফেলে নিভান বলল, এত তাড়াতাড়ি কোথায়? তন্মী আর মান্যতা তো সেম ইয়ার। তন্মীর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যেতে পারলে মান্যতার কেন হতে পারে না? তা তো ঠিক। তবুও ওর পড়াশোনাটা কমপ্লিট হওয়ার পর তো বিয়ের ভাবনাটা ভাবতে পারতিস। এখন তো আর সেই সুযোগ নেই যে পড়াশোনা অবস্থায় মেয়েকে বিয়ে দিলে ওখানে সেই মেয়ের পড়াশোনাটা শেষ হয়ে যাবে। শ্বশুরবাড়ি থেকে আর পড়াশোনা করাতে দেওয়া হবে না। সুতরাং ভালো প্রস্তাব হাতছাড়া করলে লাভ আছে কি? কথার বাহানা দেওয়ার জন্য আর কোনো শব্দ খুঁজে পেল না ত্রিনয়। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল বক্ষস্থল। বলবে কি নিভানকে যে তোর বোনটা আমাকে দিয়ে দে, আমি তাকে তোর বাবা আর তোদের চেয়েও খুব যত্নে আমার কাছে গচ্ছিত রাখবো, খুব ভালোবেসে আগলে রেখে দেবো আমার কাছে। পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে এনে হাজির করব তার পায়ের কাছে। তাকে দিয়ে দে না নিভান আমাকে। আমার বুকটা খালি হতে দিস না নিভান। বুকের বাপাসটায় তোর বোনটা না থাকলে যে আমি থাকবো না নিভান। আমি ত্রিনয় অর্থহীন হয়ে যাব। ত্রিনয়ের ভেতরে ছটফটানিটা যেন মুখাভাবে হালকা হলেও অনুভব করতে পারল নিভান। নিজেও যে সে একই জ্বালায় ভুক্তভোগী। তবে কেন বুঝবে না অন্যের ভেতরে জ্বালা বেদনা? আর ত্রিনয়কে যে সাহস নিয়ে বলতেই হবে, না হলে তাকে যে হারাতে হবে নিজের একান্ত চাওয়া পাওয়াটা হারাতেই হবে। ধরণীতে সন্ধ্যা নামো ভাব। সূর্যটা কমলা রঙের আভা ধারণ করে প্রায় ডুবু অঙ্গসাজ। সেই সময়টাতে নিভানের গাড়িটা বাড়ির পার্কিং এরিয়ায় এসে থামলো। এই সময়টাতে কখনো বাড়িতে আসে না নিভান। আজ আসার কারণ তন্ময়ীর গায়ে হলুদ, সেখানে যেতে হবে।
যদিও অফিস থেকে যেতে পারত সে, তবে বিভিন্ন তথ্যসূত্রে সে জানতে পেরেছে তাহার জাদুময়ী মায়া হরিণীটি সেখানে যায়নি। ম্যাডামের নাকি কোনো কারণে প্রচণ্ড শরীর খারাপ বিধায় বাড়ির সবাই তন্ময়ের গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তিনি যাননি। কী কারণে শরীর খারাপ তথ্যটা ঠিকঠাকভাবে পায়নি নিভান, তবে এটুকু তথ্য পেয়েছে মেয়েটার প্রচণ্ড পেট ব্যথা এবং হাতে পায়ের যন্ত্রণায় কাতর সে, তাই যেতে চায়নি নিজেই। কিন্তু মেয়েটা ছাড়া ওখানে নিজে কি করে কাটাবে? আর দ্বিতীয়ত অসুস্থ মেয়েটাকে দেখার তীব্র বাসনা জেগেছে মনে, তাই সরাসরি অনুষ্ঠানে না গিয়ে বাড়িতে এসেছে সে। গাড়ি থেকে নেমে ডোরবেল বাজাতে রানী দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করতেই স্বাভাবিক গলায় নিভান শুধালো, কৌরি কোথায়? রানিসা সাহেবা? কৌড়ির খোঁজ নেওয়াতে একটু আশ্চর্য হলো রানী, তবে সেটা সে প্রকাশ করল না। সেও স্বাভাবিক গলায় বলল, নিজের রুমে শুয়ে আছে। ওকে বলুন রেডি হয়ে নিতে, আর আপনিও রেডি হয়ে নিন। আমরা এখন তমিওর হলুদ অনুষ্ঠানে যাব। মেয়েটার তো শরীর খারাপ বাবা, ও যাবে কি করে? শরীর কি বেশি খারাপ লাগছে? তাহলে ভালো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন। আমার মা জেনে শুনে ও ভাবে ওকে একা রেখে গেলেন কেন। নিভানের উদ্বিগ্নতা নজরে পড়তেই দ্বিধায় পড়ে গেল রানী। কি বলবে সে? মেয়েটার পিরিয়ডের ব্যথা চলছে আর সে কারণেই অসুস্থ সে, যার কারণে এই অসুস্থ শরীরটা নিয়ে কোনো মতেই সে তন্ময়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে রাজি হয়নি। মান্যতা মৌনতা তাকে কত জোর করলো, তবুও মেয়েটা রাজি হয়নি। এমনকি তারা নিজেরাও যেতে চাইছিল না। শেষমেশ তার অসুবিধার কথা জানিয়ে তাদেরকে পাঠাতে হয়েছে। আর নিহারিকা বেগম তিনিও তো মেয়েটাকে এই অবস্থায় রেখে যেতে চাননি, তবে তিনি না গেলেই নন। তাই সবকিছু বিবেচনা করে রানীকে সহ কৌরিকে রেখে যেতে রাজি হয়েছেন। আর এটাও বলে গিয়েছেন মেয়েটা একটু সুস্থতা বোধ করলে তাকে যেন জানানো হয়। হাফিজকে পাঠিয়ে দিবেন, হাফিজ এসে নিয়ে যাবে তাদেরকে। মেয়েটা এখন কিছুটা সুস্থতা বোধ করছে, তবে কিছুতেই সেখানে যেতে রাজি নয়। রানী সাহেবা? সহসা নিভানের ডাকে চমকে গেলেন তিনি। বললেন, সকাল থেকে মেয়েটার শরীর খারাপ লাগছিল, তবে এখন অনেক ভালো। আর তার তেমন কিছু হয়নি, এমনিতেই একটু পেট ব্যথা করছে। ব্যথায় কোনো ওষুধ খাননি? নিভানের এত খুঁজিনামাত দেখে ভেতরে ভেতরে আশ্চর্য হলো রানী, তবে সহসা উত্তর দিলেন, খেয়েছে তো, এখন আপাতত ঠিক আছে। রানীর সংকোচময় উত্তর দেওয়া দেখে মনে মনে কেমন একটা অনুভব হলো নিভানের। সাধারণত কোনো অসুস্থতা হলে তাকে তো খোলামেলা বলার কথা যে মেয়েটার এই কারণেই অসুস্থতা বোধ করছে বা অসুবিধা হচ্ছে, তবে কৌরিকে নিয়ে রানীর কথাগুলো কেমন এড়ানো এড়ানো ভাব। সেটা বুঝতে পেরে সেই বিষয়ে আর ঘাটাঘাটি না করে তাকে আরও সংকোচে ফেলতে চাইল না নিভান। বলল, যদি শরীর বেশি খারাপ লাগে তবে ওকে রেডি হয়ে নিতে বলুন, আমরা বের হব। আর বাইরে বের হলে শরীর মন দুইটা ভালো লাগবে। নিভানের তারায় রানীও এক প্রকার হার মেনে কৌরির রুমে চলে গেল। না হলে আবারও যদি মেয়েটার অসুস্থতা নিয়ে এটা ওটা নিয়ে প্রশ্ন করে নিভান, তবে সে কি উত্তর দিবে? বিধায় বাধ্য হয়ে কৌরিকে গিয়ে নিভানের কথাগুলো বলতে সে নাকচ করে দিল। সে যাবে না, আর ওই মানুষটার সাথে তো কখনোই না। কথাগুলো নরম স্বরে বললেও বাহিরে দাঁড়ানো নিভানের কানে এসে ঠিকই বিঁধল। হয়তো ওই কণ্ঠস্বর শোনার অপেক্ষায় ছিল সে, তাই আর আলাদাভাবে কৌরির কথাগুলো এসে বলা লাগলো না তাকে। সহসা পা বাড়ালো সে। কৌরির রুমের দরজার সামনে গিয়ে পর্দা সরিয়ে দাঁড়াতেই ঘুরে দাঁড়ালো কৌরি। বুকের ভেতরে যন্ত্রটা মুহূর্তেই বেড়ে গিয়ে ঘন ঘন ওঠানামা শুরু হলো তার। সকালবেলা কী সব কথাবার্তা বলে গেল মানুষটা, তারপর কি আর অবিচল হয়ে তার সামনে অটল দাঁড়িয়ে থাকা যায়? এমনিতেই মানুষটাকে দেখলেই পরাণ যায় যায় অবস্থা হয় তার, আর সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। ভাবলে শরীরে তপ্ততা নেমে গিয়ে শীতলতা ভর করে সেখানে। আর ইদানিং মানুষটা তাকে নিয়ে যা বলা শুরু করেছে, কি করবে কি বলবে ভেবে পায় না সে। রানী সাহেবা, আপনি গিয়ে রেডি হয়ে নিন, ও যাবে। নিভানের দিকে পিছে ফিরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কৌরিকে এক পলক দেখে নিয়ে রুমের বাহিরের দিকে পা বাড়ালো রানী। সহসা কৌরি বলল, আপনি গিয়ে রেডি হয়ে নিন, ও যাবে। কৌরি আর দ্বিতীয় কথা বলার সাহস পেল না। রানীও আর দাঁড়ালো না, তবে দরজার সম্মুখে গিয়ে পিছে ফিরে তাকালো সে। নিভানের কথা কাজ যেন ওনার সুবিধার ঠেকলো না। এত বছর ছেলেটাকে দেখে আসছে, কখনো কারো উপর জোর খাটাতে দেখেনি। সেই ছেলে কৌরির উপর জোর খাটাচ্ছে, আর কৌরির প্রতি নিভানের দৃষ্টি গলার স্বর একটুও ঠিক লাগলো না। কোনো কারণে দুই মানব মানবীকে যে যার জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হেসে চলে গেলেন তিনি। রানী চলে যেতেই নিভান মুখে বলল, গৌরী, শরীর খারাপ লাগছে, যেতে চাইছো না ঠিক আছে, তবে আমার সাথে কেন যাবে না? আমাদের তোমার সমস্যা কোথায়? আপনি মানেই তো ভয়ঙ্কর সমস্যা। কথাটা চেয়েও দিতে পারল না কৌরি। ওই গম্ভীরস্বরের মালিকের মুখে মুখে তর্ক করাটা কি এতটাই সহজ বিষয়? কৌরির তো মোটেও সহজ বলে মনে হয় না। কেন জানি পারে না সে তর্ক করতে। কৌরি উত্তর দেবে না বুঝে নিভান ফের বলল,
তোমার জন্য রানী সাহেবাও যেতে পারছে না, নিজের আনন্দ অনুভূতি চেপে রেখে তোমাকে সঙ্গ দিচ্ছে। এটা কি তোমার ভালো লাগছে না? এবার খারাপ লাগলো কৌরি। সত্যি তো, মুখ খুলল সে, আলতো স্বরে বলল, তবে আপনি ওনাকে নিয়ে যান, আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। এতটা জেদি, এতটা কঠিন হৃদয় ওই মানবী স্বচ্ছ মুখের আদলে তো সেটা বোঝা যায় না। মায়া মায়া মুখটার দিকে তাকালে মনে হয় ভেতরটা তার মোম গলানো তরল, অথচ তার গলার স্বরটা বলে দিচ্ছে তিনি কঠিন হৃদয়ের মানবী। তার মন গলানো সহজ কথা নয়। তবে কি শুধু তার বেলায় কঠিন হতে চাইছে মেয়েটা? কিন্তু কেন? এই মুহূর্তে কৌরির মুখটা নিজের বাদামি বর্ণ চোখ জোড়া দিয়ে পরখ করতে ইচ্ছে করলো নিভানের। ওই ডাগর ডাগর চোখের ভাষা পড়তে ইচ্ছা করলো, এই মায়া মায়া মুখায়বের এক্সপ্রেশন জানতে ইচ্ছা করলো, আর বলতে ইচ্ছা করলো, কেন তুমি আমার বেলায় এত কঠিন হতে চাইছো কৌরি? আর কেনই বা চাইছো না আমাকে? নিভান তার দুর্বলতা তোমার প্রতি প্রকাশ করে ফেলেছে তাই? মনে মনে নিজের প্রতি নিজেই তাচ্ছিল্যের মৃদু হাসি হাসল নিভান। নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে কখনোই নিজেকে মেলে ধরেনি সে। নিজেকে ছোট করে দেখবে এমন দুর্বলতা দেখায়নি কাউকে। সবসময় নিজের চরিত্রের ভিতর বাহিরটা কঠিন রূপে রূপায়ণ রেখেছে। অথচ এই মানবীর কাছে এত বছরের শক্ত খোলসে সেই ভিতর বাহিরের কঠিন নিভানটা কেমন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে তার খোলসটা আলগা করে দিল। ক্ষণিকের জন্য চোখ বুজে দীর্ঘ একটা শ্বাস টেনে ফের চোখ মেলে নিল নিভান। নজর স্থির করল নিজের হৃদহরণ করে নেওয়া সেই মানবীর পানে। হৃদয় এতটাই দুর্বল হয়ে পড়ল কি করে এই নারীর পানে, যেখানে নিজেকে দুর্বল দেখাতেও মন দ্বিধা করছে না, আর নিজেকে খোসালা রূপে জানাতে তো মোটেও নয়। কিছু সময় দুদিকের দুই মানবী নীরবতায় চেয়ে থাকলো। একজন তার ভাবনায়, অন্যজন মনের হাসফাসে। হাসফাস করা মানবীটি জানে তার পিছনের মানুষটা এখনও তার পিছনে অটল দাঁড়ানো যায়নি। ভাবনার অতল গভীর থেকে ডুব দিয়ে এসে মুখ খুলল নিভান। ধীর কণ্ঠে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে কৌরিকে উদ্দেশ্য করে বলল, শরীর বেশি খারাপ না লাগলে রেডি হয়ে নাও। তোমাকে বাড়িতে একা রেখে ওখানে আমি আমাকে স্থির রাখতে পারবো না কৌরি। আরও তুমি অসুস্থ এটা জেনে একটুও না। যদিও আমাকে ভালো রাখার দায় তোমার নয়, তবে নিজেকে ভালো রাখার দায়টা তোমার। তুমি ভাবতেই পারো আমি স্বার্থান্বেষী ব্যক্তি। যেখানে তুমি অসুস্থ জেনেও আমি আমাকে ভালো রাখার জন্য তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জোর দাবি করছি। আজ তোমাকে ভালো রাখার জন্য না হয় দায়টা একটু কষ্ট করে হলেও তুমি বহন করো। আমি না হয় স্বার্থসন্ন্যাসী মানুষ, তুমি একটু না হয় দয়াময়ী হলে। গধূলি বিকেল। মাথার উপরে বিস্তৃত আকাশটা কাচের ন্যায় স্বচ্ছ পরিচ্ছন্ন নীল সাদায় মুড়ে আছে। চারিপাশের প্রকৃতিভাব নির্মলতায় চেয়ে ঝলমলে সুন্দর একটা দিন। একমাত্র বোনের বিয়ে উপলক্ষে কাছের এক বন্ধুর বাংলো বাড়ি ভাড়া করেছে ত্রিনয়। অবশ্যই বিয়ে উপলক্ষে ভাড়া করতে চেয়েছিল, কিন্তু বন্ধুর বোনের বিয়ে, তাই ত্রিনয় সে বন্ধুটা ভাড়া হিসেবে না দিয়ে এমনিতেই অনুষ্ঠানের আয়োজন করতে দিয়েছে। বিয়ে উপলক্ষে বাংলো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। গোধূলি লগ্নে মরিচবাতি দিয়ে সাজানো বাংলো বাড়িটা ঝকমকে আলো দিয়ে ঝলমল না করলেও ফুলের সাজানো গেট এবং লন এরিয়াতে করা স্টেজ বেশ নজর কাটছে। আপাতত সেখানে নিমন্ত্রিত মানুষের সমাগমে ভরপুর। নিভানের গাড়িটা সেই ফুল সাজানো গেট দিয়ে পার করতেই লন এরিয়ায় মোটামুটি সবার আকর্ষণীয় নজর চলে গেল সেখানে। গাড়ি নির্দিষ্ট পার্কিং এরিয়ায় এসে থামতেই অনেকের কৌতূহলী নজরে কে এসেছে দেখে চোখ ফিরিয়ে নিল। তবে কিছু কৌতূহলী নজর এখনো সেদিকে তাকিয়ে। গাড়ি থামতে রানী আগেই নেমে গেল। ড্রাইভিং সিটে বসা নিভান তৎক্ষণাৎ পাশে বসা রমণীর দিকে তাকালো, যার সুন্দর শুভ্র শোভিত মুখখানা একটা সাদা হিজাবে মোড়ানো। গোলগাল শুভ্র মুখাবয়ব আর হিজাবের রংটা মিলেমিশে একাকার। মুখের কোনো অংশে নেই কোনো সামান্য প্রসাধনীর প্রলেপন ছোঁয়া। নিভান শান্ত নজরে খেয়াল করে দেখল মুখাবয়ব, চোখ, ঠোঁট, কোথাও কোনো অপ্রাকৃতিক কিছুরই লেশ ছোঁয়ানো নেই। অতিশয় সাধারণ ন্যাচারাল একটা মুখ, তবুও কি সুন্দর দেখাচ্ছে সেই বাঁধানো মুখশ্রী। শরতীয় সদ্য পুষ্পিত কাশফুলের ন্যায় স্নিগ্ধ সেই রূপ দেখলে নজর তৃপ্তিময় হয়ে ওঠে। ঘন পল্লবিত ডাগর ডাগর আখি যুগল যখন পরপর পলক ঝাপটায়, ইস কি যে কম্পন ধরে বুকে। যদি মেয়েটা সেটা জানতো বুঝতো, তবে নিজেকে কচ্ছপের ন্যায় খোলাসার মধ্যে লুকিয়ে রাখত। ভিতরে ভিতরে চঞ্চলা হয়ে উঠল নিভানের মন। তৎক্ষণাৎ তপ্ত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল সে। বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত মেয়েটা কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে বসে আছে। নজর তার সামনে অবিচল, না হলে বাপাসে খোলা জানালার বাহিরে। তার দিকে তো ভুলেও ফেরেনি, তবে তার কথা রেখে তার সাথে অসুস্থ শরীর উপেক্ষা করে এসেছে, এটাই তো পরম সৌভাগ্য। ঠোঁটের কোণ মৃদু প্রসারিত হলো নিভানের, সেটা বজায় রেখে কিছুটা ঠাট্টা স্বরে বলল, মায়াহরিণীদের এত রাগ, এত জেদ, এত কঠিন রূপ
হয় এটা তো আমার জানা ছিল না। তাও আবার শান্তশিষ্ট মায়াহরণীর। আমার জানা মতে তাদের ভেতর বাহির সবটাই মায়া হয়, কিন্তু আমার মায়াহরণের ভিন্ন রূপ, নাকি আমি বলে তাই? কারণটা কি যে সে আমার প্রতি হৃদয়বান হতে চাইছে না? তার মায়ার শান্তশিষ্টতা শুধু আমার জন্য নয়, আমার জন্য বরাদ্দ শুধু রাগ যে তার কঠিন রূপ। কেন তাকে তার অনুমতি ছাড়া চেয়ে ফেলেছে তাই নাকি? কথা শেষ করলো না নিভান। খিচে চোখ বন্ধ করে নেওয়া কৌরির পানে শিথিল নজরে তাকিয়ে রইল। আমার মায়াহরিণী বাক্যদয়ে বক্ষস্থলে হৃদকম্পন তুলে দিল কৌরির। তবুও চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালালো। বুকের কম্পন যদিও শস্য পরিমাণ কমল না, বরং দ্বিগুণ তিগুণ বাড়ল। তবুও অস্ফুট স্বরে বলল, গাড়ির লক খুলে দিন, আমি বাইরে যেতে চাই। মুখের মৃদু হাসিটা চওড়া হলো নিভানের। মেয়েটার স্বভাব যেন না চাইতেও মুখস্থ হয়ে গিয়েছে তার। তাই গাড়িতে ওঠার সাথে সাথে কৌরির পাশের দরজা লক করে দিয়েছিল, যেন গাড়ি থামার সাথে সাথে মেয়েটা না নামতে পারে, একটু জ্বালানো আর কি। আর তার দুর্বলতা যখন মেয়েটা জানতে পেরেছে, তবে আরও না হয় একটু জানুক। খোলা বই হয়ে যাক কৌরি জীবনে সে। অস্বস্তিতে গাঁট হয়ে বসে থাকা কৌরির মুখের দিকে কিছু সময় তাকিয়ে আর কথা না বাড়িয়ে দরজার লক খুলে দিল নিভান। তৎক্ষণাৎ নেমে পড়ল কৌরি, নামলো নিভানও। দুজনকে একসাথে বের হতে দেখে দূর থেকে কিছু মানুষের মুখে হাসি ফুটল। ত্রিনয়ও তার মধ্যে একজন। বন্ধুদের সাথে কথা বলছিল সে। তাদের নজরও ছিল পার্কিং এরিয়ায় নিভানের গাড়ির পানে। ওদের দুজনকে একসাথে বের হতে দেখে উৎসাহী কণ্ঠে একজন বলল, নিভানের সাথে মেয়েটাকে সারা জীবন মেয়ে সঙ্গ তো সন্ন্যাসী পুরুষের ন্যায় এড়িয়ে এসেছে, নিজের মা বোন ছাড়া। সেখানে মেয়েটাকে ওর বোন বলে ও তো মনে হচ্ছে না। তবে কে, জুড়ি তো একেবারে পারফেক্ট মিলেছে। ত্রিনয়ের মুখের হাসিটা আরো একটু চওড়া হলো। সমানতালে এগিয়ে আসা কৌরির আর নিভানের পানে তার স্থির নজর। আজ হলুদের অনুষ্ঠানে সবাই হলুদ পোশাক পরিহিত, অথচ নিভানের ফুলকৌরি আগাগোড়া সাদা ড্রেস আপে, সাথে সাদা পাজামা পাঞ্জাবি, তার উপরে হালকা হলুদ কোটি পরা নিভানকে সত্যি একে অপরের জন্য পারফেক্ট জুড়ি লাগছে। কিছুটা হেয়ালিপনায় পাশের বন্ধুটিকে উদ্দেশ্য করেই বলল, পারফেক্ট জুড়ি তো নিবানের নজর বলে কথা। মানে কি? নির্বাণ বিয়ে করেছে? করলো কবে? বিয়ে করেনি তো, করলে তো তোরও জানতে পারতিস। তবে বন্ধু আমাদের ফুল করিতে মেতেছে, পারফেক্ট না হয়ে যাবে কোথায়? ফুলকড়ি মানে মেয়েটার নাম? মেয়েটার নাম। এতদিনের সন্ন্যাসী নেওয়া নিবান আউসাফ মেয়েটাতে ফেসেছে ভালোই। রিয়েলি? আসছে, জিজ্ঞেস করে নিস। অবশ্যই জিজ্ঞেস করার দরকার নেই, শুধু বলবি তোর পাশের মেয়েটা কে ছিল নিবান। মেয়েটাকে আমার দারুণ লেগেছে। ব্যাস বুঝে যাবি মেয়েটা তোর বন্ধু ঠিক কি কেমন। কথাটা একসাথে এগিয়ে আসা মানব মানবীর দিকে তাকিয়ে কিছুটা ঠাট্টার স্বরে বলল ত্রিনয়। আর ত্রিনয়ের বলার ভঙ্গি, গলার স্বর একটু অসুবিধার ঠেকল না ছেলেটার। সেদিকে তাকিয়ে ছেলেটা বোকা হাসা ট্রাই করে পরপর আচমকা কয়েকটা ঢোক গিলল। ভার্সিটিতে পড়াকালীন নিভানের বোন মান্যতাকে একবার প্রপোজ করেছিল একটা ছেলে। মান্যতা ছেলেটাকে নিষেধ করা সত্ত্বেও ছেলেটা মান্যতার পিছে ইতুরের মতো লেগেছিল। মান্যতা না মানায় হুমকি ধামকিও দিয়েছিল। সেসব হুমকি ধামকি বোন এসে ভাইয়ের কাছে অভিযোগ জানাতে ছেলেটার যা হাল করেছিল নিভান, সাথে তারাও ছিল, বিধায় ব্যাপারটা নিজ চোখে দেখা। সুদর্শন পুরুষ হিসেবে খ্যাতিনামা ছেলেটার সেদিনের ওই ছেলেটার মারের কথা মনে পড়তেই রু কেঁপে উঠল। নিভান শান্তশিষ্ট, তবে অযাচিত কারণে রেগে গেলে সে মারাত্মক ভয়ঙ্কর। আর সেই নিভানের পছন্দের মেয়েটার দিকে ভুল নজর পড়া তো আরও আতঙ্কের বিষয়। আর ত্রিনয়ে কিনা তাকে হাসপাতালের আইসিইউয়ের দুয়ারে ঠেলে দেওয়ার পরামর্শ দিচ্ছে। যদিও সুদর্শন যুবক হিসেবে পরিচিত সে, তবুও জীবনে মেয়ে না জুটলেও ওই রমণীর পানে ভুল নজরে তাকানো আর নিজের আত্মা নিয়ে টানাটানি সমপর্যায়ের কথা মনে মনে অতশত ভাবলেও নিভান কাছে আসতে মজা নিতে ছাড়ল না ছেলেটা। সাথে ত্রিনয়ও। নিভান সেই মজাতে যোগ না দিলেও বিপক্ষে কিছু বলল না, তবে মনে মনে এক তৃপ্তি অনুভব করলো। কৌরিকে ঘিরে তাকে কেউ কিছু বললে আলাদা অন্যরকম এক অনুভূতি হয়। সেই অনুভূতি জানান দেয় ওই পুতুলের মতো মায়াময়ী মেয়েটা শুধুই তার। গাঁদা ফুলের সমাহারে সাজানো গায়ে হলুদের স্টেজে বসে আছে তন্ময়ী। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে কাঁচা রঙের হলুদ জামদানিটা আটপৌড়ে জড়ানো, লতানো শরীরের বিভিন্ন অঙ্গে হলুদ লাল রঙা কৃত্রিম ফুলের গহনায় জড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখায়বে লেগে আছে হালকা মেকআপের প্রলেপ। চিকন ঠোঁট জোড়ায় লেপটে আছে গাঢ় লাল রঙা লিপস্টিক। গোলগাল চোখ জোড়ার ঘন পল্লব বেছে আছে মোটা করে দেওয়া কাজল রেখা। কি সুন্দর লাগছে মেয়েটাকে, আস্ত একটা মায়াপরী। মেকআপবিহীন উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা আরো মোহনীয় দেখায়। এই শ্যামবর্ণ মোহনীয় রূপের প্রেমে পড়েছিল সেদিন ইভান।
যেদিন প্রথম মেয়েটাকে তাদের বাড়িতে দেখেছিল, দাদাভাই অসুস্থ ছিল। ত্রিনয় ভাইয়ার সাথে দাদাভাইয়ের দারুণ বন্ধুত্ব হওয়ায় অসুস্থ দাদাভাইকে দেখতে এসেছিলেন ত্রিনয় ভাইয়া। ওনার মা আর এই মায়াপুরীটা মেয়েটা মনে হয় তখন সদ্য ইন্টারে ভর্তি হয়েছে। গোল কুচি ফ্রক পরিহিত চুড়িদার, মাথায় হিজাবে মুড়ানো, চোখে গোল ফ্রেমের চশমা। সোফায় বসে মৃদু হেসে মান্যতার সাথে কথা বলছিল। কি মিষ্টি লাগছিল মেয়েটাকে। ভার্সিটি থেকে সবে বাড়িতে ফিরেছিল ইভান। ড্রয়িং রুমে পা রাখতেই তীক্ষ্ণ শুলের মতো নজরে বিঁধেছিল সোফায় বসা হাস্যোজ্জ্বল মেয়েটা। মনে বিঁধেছিল মারাত্মক ব্যাধির ন্যায়। সে ব্যাধি দিনকে দিন মন মস্তিষ্কে ছড়িয়েছে, শুধু সারেনি বই। অথচ মেয়েটাকে তো বোঝানোর পরও বোঝেনি। হয়তোবা বুঝেছিল, তার কারণেই সেই নীরবে বুঝপনাটা আবারও অবুঝপনায় গড়িয়েছে। মনে মনে আওড়ালো। মানুষের আনাগোনা ঠেলে ধীর পায়ে স্টেজের দিকে এগুলো ইভান। তন্ময়ের পাশে তার বান্ধবী আর কাজিন রিলেটেড কিছু মেয়ে বসা। হলুদ সাজে তাদের রূপের বহরের শেষ নেই। ইভানকে চেনে না সেভাবে কেউই, তবে হালকা রঙের কাঁচা হলুদ পাঞ্জাবি পরা ইভানের সুদর্শনতায় মুগ্ধ হলো তারা। কিছু মেয়ে গলেও পড়ল, সেটা তাদেরও মুগ্ধ দৃষ্টি আর আচরণেই বোঝা গেল। তবে সেসব বিশেষ পাত্তা না দিয়ে ইভান মুখে অমায়িক হাসি টেনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।